আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পরীক্ষা খুবই নিকটে, বেশি দিন বাকি নেই। এই পরীক্ষার আগ মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আমি, রাশেদ রাজীব। যিনি রাশেদ তিনি রাজীব নাকি? আমার সাথে যুক্ত হয়েছেন সাইদুল ইসলাম সাইদ, আরও এক এক করে অনেকে যুক্ত হচ্ছেন। গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই ক্ষেত্রে আপনাদের বন্ধুবান্ধব যারা আগ্রহী তাদেরকে কমেন্টে মেনশন করে দেন, তাদের কাছে আবার নোটিফিকেশন চলে যাবে, তাহলে দেখতে পারবেন ইনশাল্লাহ। রংধনু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আজকে আমরা 18তম নিবন্ধন শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা আজকে পর্যালোচনা করব। আমরা আজকে এটা পর্যালোচনা করব যে অধ্যায়গুলো থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসে বা বেশি বেশি প্রশ্ন আসে। যে অধ্যায়গুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে আমরা ওই অধ্যায়গুলো নিয়ে কী করবো, আজকে আলোচনা করব, প্রশ্নগুলো পর্যালোচনা করব যে কোনটা কীভাবে প্রশ্ন আসে। আমাদের সাথে যুক্ত হয়েছেন মিথুন মল্লিক স্যার, আপনার প্রতি ভালোবাসা রইল। আজকে আমরা কি যাচ্ছি, পর্যালোচনায় যাচ্ছি। আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিগত যে 17টা পরীক্ষা হয়েছে, সামনে আমাদের পরীক্ষা হবে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। শিক্ষক নিবন্ধন পরীক্ষা ক্ষেত্রে 3টা ধাপ হয় আমরা জানি। স্কুল পর্যায়ে 1, 2, 1 হলো জেনারেলের জন্য, 2 যেটা আছে ডিপ্লোমা বা টেকনিক্যাল যারা আছে তাদের জন্য, আর আছে কলেজ পর্যায়ে। প্রত্যেকটা পর্যায়ে বিশ্লেষণ করলে দেখা যায় সবচেয়ে বেশি প্রশ্ন হয় আমাদের শব্দ, বানান শুদ্ধিকরণ, সমাস, বিরাম চিহ্ন, কারক, সন্ধি, এই অধ্যায়গুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। আজকে আমরা এই অধ্যায়গুলো নিয়ে কথা বলবো আমরা, বা কোন প্রশ্নগুলো কেমন, কিভাবে পড়বো, কী সমাচার, এগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আমাদের সাথে যুক্ত হয়েছেন শাহিন স্যার এবং সুলতান ভাই, সকলের প্রতি ভালোবাসা রইল। স্যারকে অনেক সুন্দর লাগতেছে ভাই, সুন্দর লাগার সময় শেষ হয়ে গেছে আপনার, মানে আপনাদের শুরু, আপনাদের সুন্দর লাগাটাই বেশ। আমার সাথে যুক্ত হয়েছেন আসাদুল ইসলাম স্যার, ভালোবাসা রইল আপনাদের সকলের প্রতি। শুরু করে যাচ্ছি বাংলা ব্যাকরণের অন্যতম একটা অধ্যায় শব্দ নিয়ে আলোচনা। যে অধ্যায় থেকে নিবন্ধন পরীক্ষায় প্রত্যেকটা নিবন্ধনেই অসংখ্যবার প্রশ্ন আসছে। আমরা সময় স্বল্পতার জন্য সবগুলো প্রশ্ন নিয়ে কথা বলবো না। এক্ষেত্রে যে প্রশ্নগুলো বেশি আসে বা আসছে আমরা ওইগুলো নিয়ে কথা বলবো। আমার সাথে অনেকে যুক্ত হয়েছেন, সবার প্রতি ভালোবাসা রইল। শুরু করতে যাচ্ছি শব্দ। দেখেন 16তম নিবন্ধন পরীক্ষায় স্কুল 11তম 14তম নিবন্ধন পরীক্ষা আছে যে পেয়ারা কোন শব্দ, কোন ভাষা থেকে আগত শব্দ। দেখেন উত্তর গ্রন্থ পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ, বাংলা, পর্তুগিজ, ফার্সি নাকি হিন্দি। শব্দ হাজার হাজার কোটি কোটি শব্দ, একটা মুখস্থ করলে জীবনও মনে রাখতে পারবেন না। আমরা ক্লাসে পড়িয়েছিলাম, অনলাইন ক্লাসে, অফলাইন ক্লাসে, শব্দ চেনার উপায়। আমরা শব্দ চেনার উপায় পড়ি বা পড়ব। একটা চেনার উপায় দিয়ে হাজার হাজার কোটি কোটি শব্দ শিখি আমরা। শব্দ চেনার উপায় তো আছেই। পর্তুগিজ শব্দের জন্য কোন শব্দ? সাইদ ভাই বলছেন পর্তুগিজ শব্দ। খ নম্বর উত্তর পর্তুগিজ, ধন্যবাদ। পর্তুগিজ শব্দ। পর্তুগিজ শব্দ কোনগুলা? দেখেন আমাদের উত্তর চলে আসছে কি পর্তুগিজ। পর্তুগিজ শব্দ কোনগুলা? একটা মুখস্থ করলে জীবনও মনে থাকবে না। পর্তুগিজ শব্দগুলো মনে রাখার জন্য বা মুখস্থ করার জন্য আমাদের একটা টেকনিক ছিল, ছোট্ট একটা গল্পের ক্ষেত্রে বলছিলাম যে আচ্ছা এই আমাদের ভারতবর্ষ বা বাংলা কারা শাসন করে? ইংরেজরা যখন আমাদের বাংলা শাসন করে তখন আমাদের বাংলায় একটা পাউরুটি কিনতে পাওয়া যেত। পাউরুটি ছিল আলপিন মার্কা পাউরুটি। কি মার্কা? আলপিন মার্কা। আর ইংরেজ একজন বিশেষ ধরনের লম্বা একটা টুপি পরতো। এর জন্য আমাদের গল্প বলা হচ্ছে যে টুপি পরা ইংরেজ কেরানি আলপিন মার্কা পাউরুটি ও কাবাব খেয়ে, পাউরুটি আর কাবাব খাইছে, হাতের মধ্যে তেল লাগবে না, হাতটা তো ধুইতে হবে নাকি? কিসের দ্বারা? হ্যান্ড ওয়াশের দ্বারা, সাবানের দ্বারা। সাবান দ্বারা হাত ধুইছে, তার হাতটা তো মুছতে হবে। কিসের দ্বারা মুছবে? টিস্যু পেপার। অনেক আগে টিস্যু পেপার ছিল না, তাওয়ালের দ্বারা। স্যার গামছা কেন না? গামছা তো গরিব মানুষের, ইংরেজ একবার টাকা মেরে রেখে বড় লোক হয়ে গেছে, এজন্য তাওয়ালের দ্বারা। এর জন্য আমাদের গল্পে বলা হচ্ছে
টুপি পরা, ইংরেজ কেরানি, আলপিন মার্কা পাউরুটি ও কাবাব খেয়ে, সাবান দিয়ে হাত ধুয়ে, তাওয়ালে দিয়ে হাত মুছে বারান্দায় গিয়ে কেদারে বসে করে বেহালা বাজায়। আর সে সময় কি পাদ্রি সেমিসার কামিজ পরে, সেমিসার কামিজ পরে কি বোতাম কি খোলা রাখবো না লাগাই রাখবো? খোলা রাখলে বেজাল আছে, পোলা মানে জুম করবো নাকি? এটা হচ্ছে পাদ্রি কি সেমিসার কামিজ পরে বোতাম লাগিয়ে কামরায় গিয়ে চাবি দিয়ে আলমারি খুলে আতা, আনারস, পেঁপে ও পেয়ারা, এই যে পেয়ারা, আতা, আনারস, পেঁপে ও কি পেয়ারা খায়। আর সে সময় মিস্ত্রি গুদামে গামলায় ও বালতিতে আলকাতরা রেখে ইস্পাতের জানলায় কি করে? পেরেক লাগায়। এই যে পেয়ারা কোন শব্দ? পর্তুগিজ শব্দ। স্যার গল্প তো মুখস্থ করতে পারবো না স্যার, সুরের কিছু পিডিএফ দিবেন ইনশাল্লাহ। এগুলো কি শব্দ? পর্তুগিজ শব্দ। ওকে, গল্পটা কোত্থেকে বলছি সবাই জানেন, অধিকাংশই পরিচিত। এখানে আছে গল্পটা। চশমা কোন ভাষার শব্দ বলেন তো? চশমা কোন ভাষার শব্দ? আরবি, ফার্সি না পর্তুগিজ না গুজরাটি? চশমা কোন ভাষার শব্দ? উত্তর বলার আগেই আমি বলতেছি একটু গল্প খেয়াল করি। আমাদের বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের সর্বোচ্চ বিদেশি শব্দ কোন ভাষার? দুনিয়ার যত রং আছে সবগুলো কোন শব্দ? ব্যতিক্রম কয়েকটা আছে, নীল, চকলেট, ম্যাজেন্ডা। আর আছে কালো, নীল তৎসম শব্দ, চকলেট মেক্সিকান, ম্যাজেন্ডা ইতালীয়, কালো দেশি শব্দ। দুনিয়ার যত রং আছে সবগুলো কি শব্দ? লাল সবুজ কোন শব্দ? প্রশাসনিক সকল শব্দ কোন শব্দ? আমাদের বাংলা শব্দ ভাণ্ডার সর্বোচ্চ বিদেশি শব্দ কোন শব্দ? সবগুলোর উত্তর ফার্সি শব্দ। সবগুলোর উত্তর কি? ফার্সি শব্দ। আমি একটু ক্লু দিলাম আর কি। চশমা কোন শব্দ? ফার্সি শব্দ। দেখেন আমাদের একটা ছোট্ট একটা গল্প আছে ফার্সি শব্দের। ফার্সি শব্দের ক্ষেত্রে বলা হচ্ছে, আমাদের গল্পটা বইয়ের মধ্যে একটা পোস্টার আকারে লেখা আছে এরকম। এই পোস্টারের উপর দুটো স্লোগান আছে। এখানে স্লোগান লেখা আছে দরবেশ জিন্দাবাদ, দরবেশ জিন্দাবাদ। তখন দরবেশ জিন্দাবাদ কোন শব্দ? ফার্সি শব্দ। এরপর আমাদের গল্পে বলা হচ্ছিল একজন ব্যক্তি, আমাদের শব্দের মধ্যে সবচেয়ে বড় গল্প এটা, বাংলা শব্দ ভাণ্ডারের সর্বোচ্চ বিদেশি শব্দ ফার্সি ভাষার। এই জিনিসটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। বাংলা শব্দ ভাণ্ডারের সর্বোচ্চ বিদেশি শব্দ কোন ভাষার? ফার্সি ভাষার। আমাদের গল্পের ক্ষেত্রে বলা হচ্ছে একজন ব্যক্তির নাম ছিল তার আজাদ। নাম কি? আজাদ। এই আজাদের উপরে আদমশুমারির দায়িত্ব পড়ে। আদমশুমারির জন্য কাগজ কি বেশি লাগে না কম লাগে? অনেক কাগজ লাগে। কাগজ কোত্থেকে নিবে? লাইব্রেরি থেকে নাকি পাইকারি বাজার থেকে? পাইকারি বাজার থেকে। এখন পাইকারি বাজার থেকে কাপড় নিয়ে কাগজ নেয়, কাগজ। তখন মহাজনরা যখন কাগজ কিনতে যায়, যার সময় গমস্তা বা কর্মচারী কেউ সাথে নিয়ে যায়। এর জন্য আমাদের গল্পে বলা হচ্ছে যে আজাদ আদমশুমারির জন্য কাগজ আমদানি করতে, আমি গল্পে যেগুলো বলছি সবগুলোই কি ফার্সি শব্দ। আজাদ আদমশুমারির জন্য কাগজ আমদানি করতে গমস্তা নিয়ে কোতোয়ালির পাইকারি বাজারে গিয়ে ব্যবসায়িক কারবারে খামের ভিতরে সাদা ও অন্যান্য লেনদেন করে পেরেশান হয়ে মাথায় কি করে? বরফ লাগায়। আর এদিকে শৌখিন খানসামা মানে আজাদের বউ, গল্পে লেখা আছে শৌখিন খানসামা মানে কি? আজাদের বউ। খানদানি খুশবো, গোলাপ, চশমা, জাজিম, ওই যে গোলাপ, চশমা, এই যে চশমা, জাজিম, তরমুজ, আয়না ও অন্যান্য রসদ ক্রয় করার পর জামদানি নিয়ে কি করবে? রাশেদ রাজীবের কাছে আসবে নাকি দর্জির কাছে যাবে? দর্জির কাছে যাবে। নাকি আমার কাছে আসলে মানুষজন সন্দেহ করবো, কেউ জামাই গেছে ব্যবসা করতে, হেঁটে গেছে রাশেদ রাজীবের কাছে, আস্তাগফিরুল্লাহ, কার সাথে মানে এরকম ভেজাল সম্পর্ক নাই। জামদানি নিয়ে পোশাক বানাতে কার কাছে যায়? দর্জির কাছে যায়। আর এদিকে বেশরম নার্গিস বেগম সাগরেত নিয়ে সানাই বাজিয়ে সরকারের রঙ্গমহলে কি করে? সুরগুন তুলে। আর তার বোন রেশমি চাকরি থেকে বরখাস্ত হয়ে দপ্তরে মেহেরবানির জন্য ফরিয়াদ বা প্রার্থনা করে। অবশেষে ফরমান না হয় মানে আদেশ না হয়, জানোয়ার বদমাইশদের, যারা তার চাকরি খাইছে আর কি, গুরুস্থানে পাঠানোর জন্য তীরন্দাজের কাছে যায়। যার নমুনায় 15 তারিখে কারখানায় হাঙ্গামার সময় মেথর ও অন্যান্য বান্দাদের দ্বারা দৌলত কি হয়? লুণ্ঠন হয়। এর বাইরে পর্তুগিজ ফার্সি শব্দ একটাও নাই। স্যার এত বড় গল্প তো মুখস্থ পারবো না। স্বাভাবিক পারবেন না, আমি গল্প মুখস্থ করতে কখনোই বলি না। 5 বার রিডিং করবেন, ইনশাল্লাহ মনে থাকবে। নাকি যদি রিডিং করতে না পারলে গেলে একটা একটা মুখস্থ করলে জীবনও মনে রাখতে পারবেন না। অনেক শব্দ, এই যে পরীক্ষায় প্রশ্ন আছে চশমা। ওকে, আশা করি বুঝতে পারছি। এরপর কি আছে আমাদের? হরতাল। হরতাল এবং খদ্দর কোন শব্দ? হরতাল এবং খদ্দর কোন শব্দ? কমেন্টে জানান। হরতাল এবং খদ্দর দুইটা একই শব্দ, একই ভাষার। হরতাল এবং খদ্দর কোন শব্দ? দুইটা শব্দ আছে ওই ভাষার।
আরবি ফার্সি শব্দ অনেকগুলো আছে। দেখেন অনেক সময় প্রশ্ন কমন না পড়বে এমন করে উত্তর করতে হয়। ওই স্যার বলছিল যে হরতাল খদর আমি পড়ছিলাম কোন জায়গায় জানি রে, খালি 2টা শব্দই পড়ছিলাম এক জায়গায়। ফার্সি হইব না, কারণ কি জন্য? ফার্সি তো সবচেয়ে বেশি হইব না এটা। আরবি এটা হইব না, আরবি তো অনেকগুলো আছে। পর্তুগিজ কত বড় গল্প পড়ছিলাম, হইব না, তার মানে গুজরাটি। তার মানে কি? গুজরাটি। উত্তর কোনটা? গুজরাটি। অনেক সময় যখন দেখবেন কি পারতেছেন না, তখন কি করবেন? এই টাইপ করে সিস্টেমে বাদ দিতে হইব। যখন আপনি পারবেন, অন্যগুলো পড়ছেন আগে, একটা অপরিচিত শব্দ যদি অপরিচিত হয় তারপরে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এই টেকনিকে পড়তে হবে। পরে প্রশ্ন, পাউরুটি কোন ভাষার শব্দ? পাউরুটি কোন ভাষার শব্দ? কিছুক্ষণ আগে গল্প বলেছিলাম, পাউরুটি কোন ভাষার শব্দ? ইংরেজ আলপিন মার্কা পাউরুটি ও কাবাব খেয়ে সাবান দিয়ে হাত ধুয়ে তাওয়াল দিয়ে হাত মুছে বারান্দায় গিয়ে বেহালা কেতারায় বসে করে বেহালা বাজায়। আর সে সময় কি পাদ্রি সেমিস্টার কামিজ পরে বোতাম লাগিয়ে চাবি দিয়ে আলমারি খুলে আতা আনারস পেঁপে ও পেয়ারা খায়। আর সে সময় মিস্ত্রি গুদামে গামলায় ও বালতিতে আলকাতরা রেখে ইস্পাতে জানলা কি করে ঠুস ঠুস পেরেক লাগায়। কোন শব্দ? পর্তুগিজ শব্দ। নাকি? এই যে উত্তর কি? পর্তুগিজ শব্দ। ঠিক আছে, কত সুন্দর ডিজিটাল স্মার্ট বোর্ড, টান দিলেই উত্তর বেড়ে যায়। কি সুবিধা আপনার জন্য, যেটা আমরা পাইনি। স্যাররা কী করতো, এখন তো কত সুন্দর মার্কাটার কত পাই আছে। যখন আমরা যখন স্কুলে কলেজে পড়তে ডাস্টার পোলাফান তো স্কুলে তো কী করতো, ওই সাদা এটা দিয়ে মেকআপ বানাই দিত। আগে ওইটা দিয়ে মেকআপ করতো মনে হয়। এখন তো মেকআপ উন্নত হয়েছে, বোর্ডও অনেক উন্নত হয়ে গেছে। কি সুন্দর স্মার্ট জিনিস না? পড়াইতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? উত্তর করেন। ওলন্দাজ, জাপানি, ফরাসি এবং ইংরেজি। কোন শব্দ? রেস্তোরাঁ। অষ্টম স্কুল নিবন্ধন 2012 পরীক্ষায় প্রশ্ন আসছিল, রেস্তোরাঁ কোন শব্দ? দেখেন আমাদের রেস্তোরাঁ কোন শব্দ, এটার গল্পটা আছে এরকম বইয়ের মধ্যে। আতেল, বর্জুয়ারা, ক্যাফে, রেস্তোরাঁ ও গ্যারেজে আতাত করে কার্তুজ ধরে রেনেসাকে সাথে নিয়ে ডিপুতে কি করে? কুপন বিক্রি করে। কোন শব্দ? ফরাসি শব্দ। নাকি? কি বলছিলাম যে আতেল বর্জুয়ারা, আতেল মানে বুকা, আতেল বর্জুয়ারা ক্যাফে, রেস্তোরাঁ ও গ্যারেজে আতাত করে কার্তুজ ধরে রেনেসাকে সাথে নিয়ে ডিপুতে কি করে? কুপন বিক্রি করে। কি শব্দগুলো? ফরাসি শব্দ। ওকে, ক্লিয়ার? আরেকটা বিষয় খেয়াল করি সবাই, এই ফার্সি আর ফরাসি অনেকে পেস লাগায়। ফার্সি হলো ইরানের ভাষা আর ফরাসি হলো ফ্রান্সের ভাষা। এই জিনিসটা খেয়াল রাখবেন, অনেকেই পেস লাগায়। ওকে, আপনি ওই ফরাসি শব্দ যে গল্পটা আছে, দেল্লারির একটা গল্প। সাইফুল ইসলাম সাইদ বলছেন জাপানি, ভুল শব্দ, ভুল উত্তর আপনার। উত্তর গ। তো বলছি ফার্সি আর ফরাসি অনেকে পেস লাগায়, যার কারণে কি এই ফরাসি শব্দ কয়েকটা। এই ফরাসি শব্দের গল্পটা একটু মুখস্থ রাখবেন, তাহলে পেস লাগবে না ইনশাল্লাহ। ওকে, এরপর যাচ্ছে আমরা বানান শুদ্ধকরণ। বানান শুদ্ধকরণ যেটা আছে আমাদের, বানান শুদ্ধকরণ, বানান শুদ্ধিকরণ যেটাই বলি। কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? উত্তর করেন তো। মুমূর্ষু। দুইটা তিনটাই রস্যকার, নাকি তিনটাই দীর্ঘকার, নাকি দুইটা রস্যকার মাঝখানটা দীর্ঘকার, নাকি কোনটা? মুমূর্ষু। অসংখ্যবার পরীক্ষায় প্রশ্ন আসছে, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। তারপরে বলতেছি, আমি যেভাবে শিখছি ছোটবেলায়, যে দুইটা রস্যকার মাঝখানটা দীর্ঘকার, দুইটা চিপাই পড়ছে আর কি। দুইটা রস্যকার দুই পাশ থেকে চিপা দিচ্ছে, মাঝখানটা কি দীর্ঘকার হয়ে গেছে। এটা নিচের কোন বানানটি শুদ্ধ? এটা ক্ষেত্রে কোনটা শুদ্ধ বলেন? খেয়াল করি, এইখান থেকে এই বানানটা অসংখ্যবার আসছে, এই প্রশ্নটা অসংখ্যবার আসছে। এখান থেকে কিছু বানান অসংখ্যবার আসছে। এই বানানগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না। এই নিয়মের মধ্যে যে বানানগুলো পড়ে না, এগুলো একটা একটা মুখস্থ করলে জীবনও মনে রাখতে পারবেন না। একটা একটা মুখস্থ করলে জীবনও মনে রাখতে পারবেন না। অনেকে উত্তর করেছেন ক, আবার বলেন কেউ বলেন খ। খেয়াল করি, একটা একটা মুখস্থ করে বলা সম্ভব না এগুলা। এগুলো মনে রাখার জন্য দেখেন প্রদীপ বাংলা ব্যাকরণ বইয়ের মধ্যে একটা বানান আছে, একটা কবিতা আছে, গুরুত্বপূর্ণ বানান মনে রাখার উপায়। গুরুত্বপূর্ণ বানান মনে রাখার উপায় একটা কবিতা। কবিতাটা আমি বোঝাই দিচ্ছি। যদি ভাগ্য ভালো থাকে ইনশাল্লাহ এই কবিতা থেকে 100% গ্যারান্টি ইনশাল্লাহ 1 নাম্বার পাবেন। যদি না আসে তাহলে অগ্রিম টাকা ফেরত। অগ্রিম কি টাকা ফেরত যদি না আসে।
66 নম্বর পৃষ্ঠে আছে কবিতাটা। দেখেন বলা হচ্ছে অঙ্গীভূত অঙ্গীকার দ্বিতীয় বর্ণের দীর্ঘইকার। তার মানে অঙ্গীভূত এবং অঙ্গীকার শুনে দ্বিতীয় বর্ণে কি হবে? দীর্ঘইকার হবে। এমনি যদি না বুঝে রিডিং করলে মনে থাকবে না। আমি বুঝাই দেওয়ার পর 5 বার রিডিং করবেন, ইনশাল্লাহ অবশ্যই মনে থাকবে। দেখেন এই বানানগুলো ইজিলি পারবেন, অসংখ্যবার আসছে এখান থেকে বানান। যদি ভাগ্য ভালো থাকে ইনশাল্লাহ গ্যারান্টি এই কবিতা থেকে 1 নাম্বার পাবেন নিবন্ধন পরীক্ষায়। অঙ্গীভূত অঙ্গীকার দ্বিতীয় বর্ণের দীর্ঘইকার, তার মানে অঙ্গীভূত এবং অঙ্গীকার শুনে দ্বিতীয় বর্ণে কি হবে? দীর্ঘইকার হবে। পরবর্তী হচ্ছে কি কর্ণনিকা শারীরিক মরীচিকা দদিচি বাল্মীকিতেও দ্বিতীয় বর্ণের দীর্ঘিকার পরে রস্যিকা। তার মানে আমি যে শব্দগুলো বলছি কর্ণনিকা শারীরিক মরীচিকা দদিচি বাল্মীকি, এগুলো দ্বিতীয় বর্ণে দীর্ঘিকার হয়, পরে রস্যিকার হয়। পরবর্তী নির্মিলিত পিপিলিকা দুটি রস্যিকারের মাঝে দীর্ঘইকারের বিভীষিকা। তার মানে দেখেন দুইটা রস্যিকার মাঝখানটা কি? দীর্ঘইকার। আমি এটাই বলছি কবিতায়, নির্মিলিত পিপিলিকা দুটি রস্যিকারের মাঝে দীর্ঘইকারের বিভীষিকা। এখান থেকে বিশেষ করে পিপিলিকা আর বিভীষিকা এই দুইটা উদাহরণ অসংখ্যবার প্রশ্ন আসছে। নির্মিলিত পিপিলিকা দুটি রস্যিকারের মাঝে দীর্ঘইকারের বিভীষিকা, তার মানে দুটো রস্যিকার মাঝখানটা কি? দীর্ঘইকার হবে। দুটো রস্যিকার মাঝখানটা কি? দীর্ঘইকার। এটাই বলা হচ্ছে নির্মিলিত পিপিলিকা দুটি রস্যিকারের মাঝে দীর্ঘইকারের বিভীষিকা। ওকে, এরপরে দেখেন কবিতার মধ্যে আছে আমাদের কি দুটি করে দীর্ঘইকার ব্যবহার, দুটি করে দীর্ঘইকার ব্যবহার সমীচীন। জীব এই প্রশ্নটা পরে আসতেছে আবার একটু। দুটি করে দীর্ঘইকার ব্যবহার সমীচীন, জীবী প্রদিচি উদিচি এই শব্দ দিন দুটি করে দীর্ঘইকার দিন। তার মানে এই যে সমীচীন দুইটা দীর্ঘইকার। দেখেন উত্তর কোনটা? এটা এই সমীচীন। এটা বলছি দুটি করে দীর্ঘইকার ব্যবহার সমীচীন। দুটি করে দীর্ঘইকার ব্যবহার কি? সমীচীন। জীবী প্রদিচি উদিচি এই শব্দ তিন দুটি করে দীর্ঘইকার দিন। মনীষী ভাগীরথী শব্দের দুটি দীর্ঘইকার। মনীষী ভাগীরথী শব্দের দুটি দীর্ঘইকার। 14তম নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন ছিল ভাগীরথী বানান। মনীষী ভাগীরথী শব্দের দুটি দীর্ঘইকার। পরে বলছে দুর্গুকারের স্বরূপ নিরূপণ, তাহলে পরে যেগুলো আছে সবগুলো দীর্ঘকার। স্বরূপ নিরূপণ, দুর্র, শুশ্রূষা, জাগরুক, মরুদ্যান সবগুলো দীর্ঘকার। এটাই বলা হচ্ছে দুর্গুকারের স্বরূপ নিরূপণ দুর্র ব্যাপার, ছন্দের শুশ্রূষায় জাগরুক হোক মরুদ্যান আবার। ওকে, বলছেন জীবী দুইটা দীর্ঘকার। ওইটা যেটা আছে আমাদের নিয়মের মধ্যে বলা যায়, এটা এই বাহির এবং জীবী যেটা আছে নিয়মের মধ্যে চলে আসে আমাদের। এর জন্য আমি কি যাচ্ছি না, ও জীবীর কথা বলিনি, এখানে নিয়মের মধ্যে আসে, এটা কবিতার মধ্যে লাগে না। এটা আমি কবিতাটা আবারও বলতেছি, বলছি কি অঙ্গীভূত অঙ্গীকার দ্বিতীয় বর্ণের দীর্ঘইকার, কর্ণনিকা শারীরিক মরীচিকা দদিচি বাল্মীকিতেও দ্বিতীয় বর্ণের দীর্ঘিকার পরে রস্যিকা। নির্মিলিত পিপিলিকা দুটি রস্যিকার মাঝে দীর্ঘিকারের বিভীষিকা। দুটি করে দীর্ঘিকার ব্যবহার সমীচীন, জীবী প্রদিচি উদিচি এই শব্দ তিন দুটি করে দীর্ঘিকার দিন। এই যে সমীচীন। মনীষী ভাগীরথী শব্দ দুটি দীর্ঘিকার, ওই যে ভাগীরথী বানান দুইটা দীর্ঘিকার। দুর্গুকারের স্বরূপ নিরূপণ দুর্র ব্যাপার, ছন্দের শুশ্রূষায় জাগরুক হোক মরুদ্যান আবার। না পড়তে পড়তে আমাদের একটা মরুদ্যান হয়ে গেছে। এই জন্য থেকে ছন্দের শুশ্রূষায় জাগরুক হোক মরুদ্যান আবার, নাকি? ওকে, চিন্তার কোনো কারণ নাই নাকি? স্যার একটু আস্তে আস্তে বললে সুবিধা হইতো, আগে বলবেন না, স্পিড একটু কমাই দিতাম। ঠিক আছে, সুমন ভাই যেটা বলছেন, তাসিন আহমেদ সুমন, প্রথমবার আমি আসতে বলছি, লাস্টের বার যেটা বলছি আমি দ্বিতীয়বার বলছিলাম, তো এই জন্য দ্রুত বলছি আর কি। আগে বানানোর ক্ষেত্রে দেখেন কোনটা যে তিতিক্ষা, তিতি বানান দীর্ঘই দিয়ে হয়, লাস্টে যদি কোনো কিছু যুক্ত করা হয় তো সেটা কি হয়ে যায়? তৃতীয় রশ্মিটা দীর্ঘইকার হয়ে যায়। ওই যে আমরা বলছিলাম একটা আমাদের নিয়ম ছিল দায়ী, দেখেন দায়ী বানান দীর্ঘইকার, দায়ী থেকে যখন আমরা হচ্ছে দায়িত্ব তখন সেটা রশ্মি হয়ে যাচ্ছে। দেখেন যদি বলা হয় মন্ত্রী, মন্ত্রী বানান দীর্ঘইকার। যদি বলে মন্ত্রিত্ব বা মন্ত্রিসভা, অসংখ্যবার প্রশ্ন আসছে মন্ত্রিসভা, মন্ত্রী সভা দীর্ঘটা কি যাচ্ছে? রশ্মি হয়ে যাচ্ছে। এই যে প্রতিযোগী, প্রতিযোগী দীর্ঘইকার। যদি বলি প্রতিযোগিতা, প্রতিযোগিতা দীর্ঘটা কি যাচ্ছে? রশ্মি হয়ে যাচ্ছে। ওই যে এরকম তিতিক্ষা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। সমীচীন আমরা আগেই বলছি, এটা
এর পাশে মুহূর্ত নাকি, মুহূর্ত ক্ষেত্রে কি মাঝখানটা দীর্ঘকার, এটা মুখস্থ বিষয় একটু জানা রাখবেন। মুহূর্ত, জুবাইর চিন্তার কোনো কারণ নাই, রাজশাহী স্যার মরে নাই। হ্যাঁ আসি ইনশাল্লাহ, দোয়া করবেন যেন থাকতে পারি আপনাদের মাঝে, যতদিন আসি ভালো করে থাকতে পারি আর কি, মরবো তো একদিন সবাই। ন্যূনতম, এখান থেকে এই বানানটা অসংখ্যবার প্রশ্ন আসছে, বলুন তো উত্তর কোনটা? ন্যূনতম। প্রদীপ বাংলা ব্যাকরণ বইয়ের মধ্যে নতুন এডিশন যেটা, পুরানটাই না, 22 সালের এডিশন যেটা আছে, ও 1.5 হাত খাইলাম স্যার, ও 1.5 হাত খাই গেছেন ভুল করে। আচ্ছা, তো যেটা বলতেছি মনে রাখছেন, ভালো লাগছে তো। সামনে রোজা, চিন্তা ভাবনা করতেছে রোজা থেকে 1.5 হাত কথাটা বাদ দিব 1 মাসের জন্য, পোলাপান খালি নেগেটিভ চিন্তা করে। আচ্ছা, প্রদীপ বাংলা ব্যাকরণ বইয়ের মধ্যে দীর্ঘকের ব্যবহার যেটা আছে, এর মধ্যে সবার শেষ নিয়ম যেটা আছে, 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার বা 5 নাম্বার নিয়ম, ওইটার মধ্যে এখানে একটা নিয়ম লেখা আছে যে নূর, নূরানি, নূতন, নূপুর এবং নুনো। নুনো ক্ষেত্রে উদাহরণ লেখা আছে দেখেন, ন্যূনতম। এই 5টি নু ব্যতীত, এই 5টি নু ব্যতীত বাকি সকল নু কি হয়? রস্যুকার হয়। এই 5টি নু ব্যতীত বাকি সকল নু কি হয়? রস্যুকার হয়। তার মানে উত্তর কোনটা? অনেকেই বলছেন ন্যূনতম, গ না, উত্তর কি? ন্যূনতম। ন্যূনতম, খ খ খ খ খ, উত্তর খ, উত্তর খ। এটা ন্যূনতম অসংখ্যবার প্রশ্ন আছে বানান হিসেবে। আমরা বলছি এই 5টি নু ব্যতীত বাকি সকল নু কি হয়? রস্যুকার হয়। দেখেন যে নুরি, নুরি বানান রস্যুকার, নুন বানান রস্যুকার, নুটি বানান রস্যুকার। এই নুটি শব্দটা অনেক আমরা নেগেটিভভাবে, এটা কিন্তু ইংলিশ না বাংলা। নুটি, নুটি বানান আর্যযুক্ত বীজকে কি বলা হয়? নুটি বলা হয়। এটা বলার সাথে সাথে পোলাপান অন্য কিছু চিন্তা করে আবার। তো যাই হোক, নুটি এটা রস্যুকার। ন্যূনতম সাধারণত আমরা এটা বলি, সাধারণত আমরা কি বলার সময় অনেকে আমরা এটা ব্যবহার করি, কিন্তু এটা ভুল। এটা আমরা অনেকে বলি ন্যূনতম, বলছি ন্যূনতম কাণ্ডজ্ঞান নাই, ন্যূনতম না, শব্দ কি হবে? ন্যূনতম। ওকে, আশা করি বুঝতে পারছি। তার উত্তর ন্যূনতম, খ। খেয়াল করি নিচের কোন বানানটি কি শুদ্ধ নয়? দেখেন কোন বানানটি শুদ্ধ নয়। দেখেন সমীচীন, এটাও ঠিক আছে, সান্ত্বনা ঠিক আছে, মুমূর্ষ ঠিক আছে। ফটোস্টেট ভুল কোথায়? ওই যে মধ্যাহ্ন শব্দে কি আছে? টো আছে। আমরা জানি যে ইংরেজি শব্দের ক্ষেত্রে কখনো কি হয় না, ইংরেজি শব্দের সাথে মধ্যাহ্নস্য কখনোই ব্যবহার হয় না, ইংরেজি শব্দে মধ্যাহ্নস্য হয় না, যার কারণে উত্তর কি? ফটোস্টেট। ঠিক আছে নি? কারণ এটা ইংরেজি শব্দ, ইংরেজি শব্দ কি হয় না? মধ্যাহ্নস্য হয় না, এ কারণে উত্তর ফটোস্টেট। কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ বলেন তো কোনটা? ভুলে উত্তর বলে দিয়ে ফেলছিলাম প্রায়। একটু সুযোগ দিয়ে আপনাদের উত্তর করেন, একটু কমেন্ট করেন, ভালো লাগবো আমার, না আপনাদের ভালো লাগবো? আমার সবসময় ভালো লাগে, আমি সবসময় ভালোর উপরেই থাকি। কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? অনেকে উত্তর করছেন ক, খাইছেন 1.5 হাত, পাক্কা 1.5 হাত। ও 1.5 হাত না, নিবন্ধন পরীক্ষায় 100 হাত খাইছেন, 100 হাত, 100 হাত খেয়ে গেছেন। এক তো গেছে, আর 0.25 গেছে, স্বায়ত্ত শাসন হয় না এই বানান। দেখেন খেয়াল করি, আমাদের একটা পড়া আছে যে আয়ত্তযুক্ত শব্দের বানানের ক্ষেত্রে, আয়ত্তযুক্ত শব্দের যে কোনো শব্দের মধ্যে যদি আয়ত্তযুক্ত থাকে তখন কি যে তৈ তৈ ব হবে না, কি হবে না? তৈ তৈ ব হয় না। এদের আয়ত্ত তৈ তৈ ব আছে এখানে, এই কারণে ভুল। এটা এখানে কি হবে? যে ত তো একটা হবে, এই যে এটা তৈ তয়টা, এখানে এরকম এটা হবে সাহিত্য, তার মানে এটা ভুল। অনেকে উত্তর করছেন ক, ঠিক আছে, সাহিত্য হবে না। শ্রদ্ধাঞ্জলি, আমাদের রস্যিকার ব্যবহারের ক্ষেত্রে 3 নাম্বার নিয়মে আছে আমাদের, অঞ্জলিযুক্ত শব্দের ক্ষেত্রে রস্যিকার হয়, এটার দীর্ঘই হবে না, এটা কি হবে? রস্যি হবে। দারিদ্রতা না, শব্দটা হবে দরিদ্রতা, এখানে ভুল আছে, এটা শব্দটা উপরযুক্ত,
শব্দ কি? উপযুক্ত। এটা পারফেক্ট, এটা উত্তর। এটা সন্ধি বিচ্ছেদ কি? এই যে উপরিযোগ উক্ত, উপরিযোগ কি? উক্ত সমান কি? উপযুক্ত। ওই জ বা জফল সমান রস্যই হয়, উপযুক্ত। এটা সঠিক উত্তর কোনটা? উপযুক্ত। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এগুলো ভুল কেন বুঝতে পারছি। দেখেন আপনারা কি করেন, অনেকেই মুখস্থ করেন যে এটার মধ্যে এটা শুদ্ধ, এটা শুদ্ধ, এটা শুদ্ধ। এমন করে মুখস্থ করেন না রে ভাই, এমন করে মুখস্থ করলে ভেজাল। ওই যে সোহাত খাইবেন নিবন্ধনের মধ্যে। এখন এই যে মনে করেন 4টা অপশনের 3টা কেন ভুল হয়েছে, এই ভুল কেনগুলো জানেন? এই প্রশ্ন না আসে যদি অন্যটাও আসে তখন ইনশাল্লাহ এমনিই পারবেন। ঠিক আছে, ঠিক আছে, আমাদের শব্দ শেষ। শুরু করতেছি বাংলা ব্যাকরণের অন্যতম একটা অধ্যায় সমাস। ওই যে সমাস শিখতে লাগে 6 মাস, কথাটা ভুল নাকি? 6 মাস লাগে না আমাদের। ও তারেক শেখ সোহাত খাই গেছে গা, সোহাত খাইছে। আপনি শেখ মানুষ সোহাত বললেন না, শেখ হাসিনা মামলা করে দিব আবার। বেশ বাক্যের অপর নাম কি বলেন তো? বেশ বাক্যের অপর নাম কি? বেশ বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। বেশ বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। মজিব বর্ষ কোন সমাস? মজিব বর্ষ কোন সমাস একটু বলেন তো? মজিব বর্ষ কোন সমাস? আমি ব্যাখ্যা করতেছি, ব্যাখ্যার বিষয় আছে অনেক কিছু। এটা মজিব বর্ষ কোন সমাস? মজিব বর্ষ কেউ বলে ঘ। হায় হায়, খেয়াল করি যে ঘ বলছেন তার একটা জিনিস বলে দিচ্ছি। আচ্ছা খেয়াল করি, অনেকেই চিন্তা বলছেন যে কি 2-1 জন বলছেন ঘ। ঘ তো কখনোই না। অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে আমাদের কথা আছে এরকম যে শব্দের শুরুতে সংস্কৃত উপসর্গ থাকলে অব্যয়ীভাব হয়, ব্যতিক্রম যথা। তার মানে এখানে যথাও নাই, সংস্কৃত উপসর্গ নাই, তার অব্যয়ীভাব না। এটা কি? কর্মধারয় সমাস। এটা কর্মধারয় কোন কর্মধারয়? এটা মধ্যপদবী কর্মধারয়। এটা কি মধ্যপদবী কর্মধারয়? কেন মধ্যপদবী কর্মধারয়? এটা দেখেন, দেখেন যখন বলছি মজিব বর্ষ, খেয়াল করি একটু, মজিব বর্ষ। আমারও কি চলে আসছিল, প্রায় মুজিব বর্ষ চলে আসছিল। ওই যে মুজিব বর্ষ অনুষ্ঠানে যেমন কি হয়ে গেছিল, মুজিব বর্ষ থেকে মুজিব বর্ষ, আমার তো মুজিব বর্ষ হয়ে গেছিল প্রায়। তো যাক, আমি বউ আবার দিয়ে দিয়েছি, কারেকশন করে দিয়েছি সাথে সাথেই। আমি এত বড় ভুল করি নাই, করলে পোলাপান জরিমানা করতো আমারে। মজিব বর্ষ, মজিব বর্ষ মানে বর্ষকে বোঝাই। ঠিক আছে, ভালো কথা, বর্ষকে বোঝাই। সকল বর্ষই কি মজিব বর্ষ? সকল বর্ষই মজিব বর্ষ না। ওই যে মজিবের জন্য যে বর্ষ স্পেশাল ভাবে, এটাকে কি বলা হয়? মজিব বর্ষ বলা হয়। আমি ক্লাসে পড়াইছিলাম যে ঘর জামাই, এই টাইপের পড়াই, অনলাইনে বা অফলাইনে। ঘর জামাই, এই যে ঘর জামাই মানে জামাইকে বোঝে, ঠিক আছে, ভালো কথা। সকল জামাই কি না? ঘর জামাই না। ওই যে ঘর আশ্রিত যে জামাই সেটা বলে কি? ঘর জামাই। বা ঘরের মধ্যে থাকলেও ঘর জামাই হয় না। আমি একটা ঘরের মধ্যে দাঁড়ায় রয়েছি, আমি একটা জামাই, কারো না কারো জামাই নাকি? তো যাই হোক, আমি তো ঘর জামাই না। কথা আমরা তো জানি না আপনি ঘর জামাই কিনা। যদি না জানেন আপনার বুদ্ধি শুদ্ধি কম। কেন? ঘর জামাই হলে জীবনে ওই রাত করে এসে এখানে পড়াইতাম না, শ্বশুরবাড়ি বসে বসে খাইতাম, আরও বন্ধ হইতাম। তো যাই হোক, ঘর জামাই মানে জামাইকে বোঝে, ঠিক আছে, ভালো কথা। সকল জামাই কিনা? ঘর জামাই না। ওই যে ঘর আশ্রিত যে জামাই সেটা বলি ঘর জামাই। মাঝে একটা লুকায়িত পদের উপর অর্থটা নির্ভর করে, এর জন্য সেটা কি? মধ্যপদবী কর্মধারয়। তেমনি মজিব বর্ষ, মজিব বর্ষ মানে বর্ষকে বোঝে, ঠিক আছে, ভালো কথা। সকল বর্ষই মজিব বর্ষ না। ওই যে মজিবের জন্য যে বর্ষ সেটাকে বলে কি? মজিব বর্ষ। এখন কর্মধারয় যদি চিন্তা করে বলেন কি মজিব যে বর্ষ, তাহলে হবে না। মজিব যে বর্ষ সেটা কিন্তু হবে না আবার। কর্মধারয় যে যিনি রাশে তিনি রাজীব, কর্মধারয় ওইটা যিনি তিনি সাধারণ কর্মধারয়, ওইটা সাধারণ কর্মধারয়। এখানে যদি আপনি সাধারণ কর্মধারয় চিন্তা করেন তাহলে সোহাত খাইবেন। এখানে সাধারণ কর্মধারয় চিন্তা করা যাবে না।
এটা মধ্যবর্তী কর্মধারয়। যেমন বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছিল চিকিৎসা শাস্ত্র কোন সমাস। ওই চিকিৎসা শাস্ত্র মানে শাস্ত্রকে বোঝা, ঠিক আছে ভালো কথা, সকল শাস্ত্রই কিন্তু চিকিৎসা শাস্ত্র না। ওই চিকিৎসা বিষয়ক যে শাস্ত্র সেটা বলে কি চিকিৎসা শাস্ত্র। ওকে, এখন আছে আমরা তপোবন কোন সমাস। দ্বন্দ্ব সমাস চৌধুরী তৎপুরুষ প্রাদি নাকি বহুব্রীহি? দ্বন্দ্ব সমাস নাকি চতুর্থী নাকি প্রাদি নাকি বহুব্রীহি? তপোবন, উত্তর করেন। তপোবন, তপোবন। আমাদের একটা সমাসের একটা চিনার উপায় আছে। ও যে জন্য বা নিমিত্তার্থ বুঝালে, জন্য বা কি বুঝালে? নিমিত্তার্থ বুঝালে চতুর্থী তৎপুরুষ হয়। জন্য বা নিমিত্তার্থ বুঝালে কি হয়? চতুর্থী তৎপুরুষ হয়। ওই যে বিয়ে পাগলা, বিয়ে পাগলা সে কিসের জন্য পাগলা? বিয়ের জন্য পাগলা। জন্য বা নিমিত্তার্থে বোঝায়। হজ যাত্রা কিসের জন্য যাত্রা? হজের জন্য যাত্রা। অসংখ্যবার প্রশ্ন আসছে। পাঠশালা, শালীনা কিন্তু আবার শালা নাকি? শালাটা কিসের জন্য? পাঠের জন্য। কোন সমাস? চতুর্থী তৎপুরুষ। তেমনি তপোবন, তপ মানে হলো সাধনা, আবার কিন্তু জামালপুরের সাধনা না। এই সাধনা মানে ধ্যান, ধ্যান নাকি? এখন কি তপোবন, বনটা কিসের জন্য? তপুর জন্য, সাধনার জন্য। কি বলছে? জন্য বা নিমিত্তার্থ বলছে। তার মানে কোন সমাস? চতুর্থী তৎপুরুষ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। মুখস্থ করবেন না, বুঝে পড়বেন, ইনশাল্লাহ খুব সহজেই পারবেন। এই যে চতুর্থী তৎপুরুষ নাকি? স্মার্ট উত্তর চলে আসছে। ৮০-২০ বহুব্রীহি দ্বিগু দ্বন্দ্ব নাকি নিত্য সমাস? উত্তর করেন। ৮০-২০, ৮০-২০। অনেকে উত্তর করছেন ক, আবার ঘ বলছেন কে জানি আবার। হাই হাই, যে ঘ বলছেন ভুল বলছেন। নিত্য সমাস না, এটা এটা বহুব্রীহি সমাস। বহুব্রীহি, বহুব্রীহি সমাসের মূল বিষয়টা কি দেখেন। বহুব্রীহি সমাসের ক্ষেত্রে দ্বিগু যে বলছেন তার জন্য সংবেদনা। দ্বিগু কেমনে হয়? দ্বিগু মানে সংখ্যা থাকবে, এখানে সংখ্যা আসেনি। ৮০ আছে, এই ৮০ সেই ৮০ না, এই ৮০ মানে দাঁত দাঁত। আমাদের বহুব্রীহি সমাসের কথা হলো তৃতীয় পদের অর্থ প্রধান। বহুব্রীহি সমাস থেকে তৃতীয় পদের অর্থ প্রধান। দেখেন খেয়াল করি, বহুব্রীহি সমাস মানে কি? যে বহুব্রীহি সমাস মানে হলে বোঝায় এরকম যে বহুব্রীহি সমাসবদ্ধ পদ দ্বারা, আমি স্টুডেন্টদের সবসময় লিখে দিই এটা, যে বহুব্রীহি সমাসবদ্ধ পদ দ্বারা অন্য কারোর অর্থাৎ তৃতীয় পদের পূর্বপদ ও পরপদের না বুঝে অন্য কারোর কি বা তৃতীয় পদের কি দোষ, গুণ, পরিমাণ, অবস্থা বা সংখ্যা যদি বর্ণনা করা বোঝায় তখন সেটা কি হয়? বহুব্রীহি সমাস হয়। মানে অন্য কাউকে বোঝাবে। দেখেন এই যে ৮০-২০, এখানে ৮০কেও বোঝাচ্ছে না, ২০কেও বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? অন্য একটাকে বোঝাচ্ছে। কেমনে? ৮০ মানে হলো দাঁত, ২০ মানে তো ২০, ৮০তে ২০ দাঁত। এখন মনে করেন আমি দাঁতের মধ্যে কি ২ ফুটা ২০ নিয়ে যদি দাঁত বের করে এমন করে দাঁড়িয়ে থাকি, দাঁত দুটা বের করে আমাকে কি ৮০-২০ বলবেনি? ৮০ বলতে কারে বোঝাচ্ছে? ওই যে সাপকে বোঝাচ্ছে। ৮০কেও বোঝাচ্ছে না, ২০কেও বোঝাচ্ছে না। কাকে বোঝাচ্ছে? সাপকে বোঝাচ্ছে। আমি দাঁতের মধ্যে ২০ নিয়ে থাকলে আমাকে ৮০-২০ বলবে না। ৮০ মানে কারে বোঝায়? সাপকে বোঝায়। ৮০তে ২০ যার। যদি অন্য কাউকে বোঝায় তখন সেটা কোন সমাস হয়? বহুব্রীহি সমাস হয়। ওই যে দুইটা উদাহরণ অসংখ্যবার আসছে, পদ্মনাভ, পূর্ণনাভ। পদ্মনাভিতে যার, যার নাভি দেখতে পদ্ম ফুলের মতো পদ্মনাভ, যার নাভি দেখতে মাংসের জালের মতো টানা টানা সেটা কি? পূর্ণনাভ। ওই যে বলছিলাম ক্লাসে কি নায়িকা রেখার নায়িকা সুচিত্রা সেন অন্য কাউকে বোঝাচ্ছে, এই কারণে কোন সমাস? বহুব্রীহি সমাস। ওই টাইপের উদাহরণ এটা। ঠিক আছে নে? আশা করি বুঝতে পারছি। কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? দেখেন ভালো মন্দ, ভালো মন্দ, ভালোকে বোঝাচ্ছে, মন্দকে বোঝাচ্ছে, এটা দ্বন্দ্ব সমাস। মন্দ দ্বন্দ্ব নাকি? দ্বন্দ্ব সমাস। যথা, যদি শব্দের শুরুতে কি থাকে? যথা থাকে। যদি শব্দের শুরুতে কি থাকে? যথা থাকে, তখন সেটা কি হয়? অব্যয়ভাব হয়। এটা অব্যয়ভাব সমাস। এটা কি? অব্যয়ভাব। সত্যনিষ্ঠ, ব্যক্তিকে বলে সত্যবাদী, সত্যনিষ্ঠ, ও তৎপুরুষ বলা যেতে পারে। এখানে উত্তর কোনটা তাহলে আমাদের? মধুমাখা। কি উত্তর? মধুমাখা। তৃতীয় তৎপুরুষ,
দেখেন উত্তর কোনটা? মধুমাখা। কি জন্য? মাখাটা কার দ্বারা হয়েছে? মধুর দ্বারা হয়েছে। তৃতীয় তৎপুরুষের কৌশল আছে আমাদের এরকম যে পরপদ পূর্বপদের উপর নির্ভরশীল হবে। ওই যে ঢেকি ছাটা, ছাটাটা কার উপর নির্ভরশীল? ঢেকির উপর নির্ভরশীল। বিজ্ঞান সম্মত কার উপর নির্ভরশীল? বিজ্ঞানের উপর নির্ভরশীল। ওই পরেরটা যদি আগেরটার উপর নির্ভরশীল হয় তখন সেটা কি হয়? তৃতীয় তৎপুরুষ হয়। এই কারণে তৃতীয় তৎপুরুষ বা তৎপুরুষ সমাস। আশা করি বুঝতে পারছি। খুবই সহজ পড়া, কিন্তু পোলাপানে কি করে? না বুঝে মুখস্থ করে। মধুমাখা মুখ কইলে ফেলে না আবার রে ভাই। মধুমাখা এখানে মুখ কিছু আসেনি? সাইদ ভাই মুখ কোথায় পাইছেন? মুখ মধুর দ্বারা মাখা, মধুমাখা মুখ হয় না। মুখস্থ করবেন তো মুখস্থ করবেন দেড় হাত করে খাইবেন। দেখেন এই যে মাখা যেটা আছে, মাখাটা কার উপর নির্ভরশীল? মধুর উপর নির্ভরশীল। এই পরেরটা যদি আগেরটার উপর নির্ভরশীল হয় তখন সেটা তৃতীয়া হয়। আর তৃতীয়া হয়েছে মানে বেশ বাক্য সময় কি আসবে? দ্বারা দিয়া কর্তৃক। মধুর দ্বারা মাখা বা মধু দ্বারা মাখা। মধু মুখ কি হবে না? আপনি লিখছেন মধুমাখা মুখ, মুখ কোথা থেকে আসছে? মুখ হবে না। মুখস্থ করেন না ভাই। মুখস্থ করলে কয় হাত? নিবন্ধন পরীক্ষায় 100 হাত, অন্য পরীক্ষায় 1.5 হাত। বিনা পানি। এখন দেখেন বিনা পানি মানে কি পানি ছাড়া? বিনা পানি মানে কিন্তু পানি ছাড়া না। এখানে বিনা মানে হলো বাসি, এই পানি মানে হাত, পানি মানে মধ্যাহ্ন দেওয়া। এখানে বিনা কে বলছে না পানি কে বলছে? কাকে বলছে? বিনা পানিতে যার হাতে গেছে একটা বাদ্যযন্ত্র আছে, ওই হিন্দু ধর্মের সরস্বতী বিদ্যার দেবী, অন্যকে বোঝাচ্ছে। এই কারণে বহুব্রীহি সমাস। কিছুক্ষণ আগে ব্যাখ্যা করছিলাম 80-20 পদ্মনাভ, অর্ণনাভ, বিনা পানি, যাদের আমি 5 বছর আগে পড়াইছিলাম। কোন নিবন্ধন আসছে? 13 সালে। এর আগেও যাদের পড়াইছি দেখেন এখানে কি করা আছে? সুপার স্টার দেওয়া আছে এই উদাহরণটার মধ্যে। অন্যকে বোঝায় বহুব্রীহি সমাস। বেধিকরণ বহুব্রীহির মধ্যে আছে। পরীক্ষায় বেধিকরণ বহুব্রীহি নামে থাকে না, বহুব্রীহি নামে থাকে। তার মানে উত্তর কি আমার এখানে? বহুব্রীহি নাকি? কানাকানি যেটা আছে, কানাকানি এটা বেতিহার বহুব্রীহি, বেধিকরণ না। কানাকানি বেতিহার বহুব্রীহি। ওই একই রকম দুইটা বিশেষ্য পদ দ্বারা একই কাজ করা বুঝলে কি হয়? বেতিহার বহুব্রীহি হয়। কানাকানি কানে কানে যে কথা, স্যার কথা তো কানে কানে হয় না, কানে আর মুখে হয়। এই কারণেই তো বহুব্রীহি। বহুব্রীহি মানে তো অন্য আরেকটা বোঝায়। ওই যে চুলাচুলি, চুলে চুলে যে লড়াই কি চুলে হয়? চুল দুটো বাঁধতে টানাটানি করে লড়াই হয় চুলে আর হাতে। ওকে, আশা করি বুঝতে পারছি। মন মাঝি সবাই পারেন এটা। মন রূপ মাঝি নাকি? রূপক কর্মধারই। এটা সহজ পড়া, এটা সবাই পারবেন। কাল সাপ কোন সমাস? নিত্য সমাস, দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি নাকি কর্মধারয়? দেখেন নিত্য সমাসের ক্ষেত্রে দেখেন প্রদীপ বাংলা ব্যাকরণ বইয়ের মধ্যে একটা টেকনিক আছে। বলা হচ্ছে কি শব্দের শেষে অন্তর বা মাত্র থাকলে নিত্য হয়। অন্তর বা মাত্র থাকলে নিত্য হয়। ব্যতিক্রম দুইটা আছে, একটা আছে কালসাপ আর একটা 92। একটা কালসাপ আর একটা কি 92। অন্তর বা মাত্র আছে মানে কোন সমাস? নিত্য সমাস। যেমন দেশান্তর, বাক্যান্তর, ভাষান্তর, কালান্তর, যুগান্তর। কোন সমাস? দেশান্তর, ভাষান্তর, কালান্তর, বাক্যান্তর, যুগান্তর সবগুলো কি? নিত্য। নামমাত্র, জলমাত্র, তন্মাত্র, কেবলমাত্র কোন সমাস? নিত্য সমাস। ওকে, ব্যতিক্রম দুইটা কালসাপ আর একটা কি 92। একজন উত্তর করছেন ঘ নাম্বার রূপ কর্মধারী সমাস। যদি অপশনের ক্ষেত্রে নিত্য না থাকতো তাহলে রূপক কর্মধারী হতে পারতো। এটা যেহেতু নিত্য আছে তার মানে উত্তর কি? নিত্য করতে হবে। আপনাকে বলতেছি বিশেষ করে যে ঘ উত্তর করছেন, ডি উত্তর করছেন ইশতিয়াক ফারহান, যদি অপশন নিত্য না থাকতো তাহলে উত্তর কি? মধ্যবর্তী সরি রূপক কর্মধারী হয় এটা। কিন্তু নিত্য থাকার কারণে উত্তর কি? নিত্য সমাস। যাচ্ছি বিরাম চিহ্নের ব্যবহার। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বিরাম চিহ্ন থেকে সবসময় মিনিমাম 2 নম্বর থাকে। এর মধ্যে 1 নাম্বার থাকে একটা কবিতা থেকে। দেখেন প্রদীপ বাংলা ব্যাকরণ বইয়ের মধ্যে একটা কবিতা আছে, বিরাম চিহ্নের বিরতির সময় বা কাল। এই কবিতাটা পড়বেন ইনশাল্লাহ গ্যারান্টি 1 নাম্বার এখান থেকে পাবেন। স্কুল পর্যায়ে 1, 2
কলেজ পর্যায়ে যে পর্যায়ে যান না কেন 1 নাম্বার আসবেই ইনশাল্লাহ, না আসলে অগ্রিম টাকা ফেরত। আমাদের একটা কবিতা আছে, বিরাম চিহ্নের বিরতির সময় বা কাল। আগে বলি আমি, বলার পরে আমি প্রশ্ন দেখাবো, দেখবেন ইজিলি পারবেন। লুপ হাইফেন বন্ধনীতে বলা হয়েছে না থামতে, দাড়ি প্রশ্নবোধক বিষয় কোলন ড্যাশ ড্যাশ 1 সেকেন্ড থামলেই বেশ, কমা ও উদ্ধরণ এক বলতে যতক্ষণ, একের দ্বিগুণে উন্নয়ন তাই পড়তে হয় সেমিকোলন। আসেনি? আমি আবার বলতেছি, লুপ হাইফেন বন্ধনীতে বলা হয়েছে না থামতে, তার মানে লুপ হাইফেন এবং বন্ধনীতে থামার প্রয়োজন নাই। দাড়ি প্রশ্নবোধক বিষয় কোলন ড্যাশ ড্যাশ 1 সেকেন্ড থামলেই বেশ, তার মানে এই চিহ্নগুলোতে কতক্ষণ সময় থামতে হবে? 1 সেকেন্ড। কমা ও উদ্ধরণ এক বলতে যতক্ষণ, উদ্ধরণ চিহ্ন কোনটা? ইনভাইটেড কমা, ওদের 6699 আবার 69 না কিন্তু। কমা ও উদ্ধরণ এক বলতে কি? যতক্ষণ। তার মানে কমা এবং উদ্ধরণ চিহ্ন কতক্ষণ সময় থামতে হয়? এক বলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় থামতে হয়। পরবর্তী একের দ্বিগুণে উন্নয়ন তাই পড়তে হয় সেমিকোলন। তার মানে সেমিকোলন কতক্ষণ সময় থামতে হয়? এক বলার দ্বিগুণ সময় থামতে হয়। ওকে, আশা করি বুঝতে পারছি। এখন যাচ্ছি প্রশ্ন দেখেন। বাংলায় জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টি? নতুন ব্যাকরণ পুরান ব্যাকরণ নিয়ে অনেকেই কনফিউশন আছেন এখানে। এই প্রশ্ন নিয়ে অনেকে পেস লাগায়, অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার কোনটা উত্তর করব? নিঃসন্দেহে উত্তর কোনটা? 12টা। স্যার নতুন ব্যাকরণ 14টা আছে, সবর করেন। নতুন ব্যাকরণে কোথাও উল্লেখ করে নাই 14টা না 12টা, উল্লেখ করে নাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্যার উনি কোনো বইয়ের মধ্যে লিখে যায় নাই বিরাম চিহ্ন 12টা না 14টা না 15টা, যার কারণে একটু ভেজাল লাগছে। নতুন ব্যাকরণে এটাই বলছে যে আমাদের বাংলায় জ্যোতি বা ছেদ চিহ্ন নির্দিষ্ট কোনো নেই, কোনো বইতে নির্দিষ্টভাবে উল্লেখ করা নেই। তবে প্রচলিত জ্যোতি চিহ্ন কি বলা আছে? প্রচলিত জ্যোতি চিহ্ন কটা বলছে? 14টা বলছে। কিসের মধ্যে? নতুন ব্যাকরণের মধ্যে। যদি আপনার পরীক্ষায় প্রশ্ন আসে বিরাম চিহ্ন কয়টা, নিঃসন্দেহে উত্তর করবেন 12টা। কয়টা? 12টা। তবে যদি বলি প্রচলিত জ্যোতি চিহ্ন কয়টা, তখন 14টা হতে পারে, তখন নতুন ব্যাকরণ। এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করে, স্যার আমরা কোনটা উত্তর করব, নতুনটা না পুরানটা? অবশ্যই পুরানটা। আর নতুন ব্যাকরণ বলাও নাই যে জ্যোতি চিহ্ন 14টা নাকি, ডাইরেক্ট নতুন ব্যাকরণ বলেন না যে জ্যোতি চিহ্ন কয়টা? 14টা, এটা বলে নাই। কি বলছে? প্রচলিত জ্যোতি চিহ্ন কয়টা? 14টা। এই জিনিসটা খেয়াল রাখবেন। দাড়ি বাড়ি বা লেখা বাড়ি, আমি বলছি দাড়ি, যাই হোক দাড়ি আমার ছোট ছোট, তারপর দাড়ি কথা আয় পড়ছে। বাড়ি বা রাস্তার নাম্বার পরে কি বসে? কোন চিহ্ন বসে? কোন চিহ্ন বলেন তো? বাড়ি বা রাস্তার নাম্বার পরে কোন চিহ্ন বসে? বাড়ি বা রাস্তার নাম্বার পরে কি? কমা বসে। কমা ছোট সাহেব সি, ধন্যবাদ। দেখেন বিরাম চিহ্ন ব্যবহার ক্ষেত্রে কমার ব্যবহার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অন্যগুলো তো অবশ্যই একটু পড়বেন, কমারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কমারটা ঠিক আছে। বাক্যের দাঁড়িয়ে থাকলে কতক্ষণ সময় থামতে হয়? দেখেন আমরা কবিতা এটা বলছি যে লুপ হাইফেন বন্ধনীতে বলা হয়েছে না থামতে, দাড়ি প্রশ্নবোধক বিস্ময় কোলন ড্যাশ ড্যাশ 1 সেকেন্ড থামলেই বেশ। তার মানে কতক্ষণ? 1 সেকেন্ড থামতে হবে। কতক্ষণ? 1 সেকেন্ড বিরতির প্রয়োজন। ওকে, এটাই বলছি যে দাড়ি প্রশ্নবোধক বিস্ময় কোলন ড্যাশ ড্যাশ 1 সেকেন্ড থামলেই বেশ। এগুলো ভাই অনেকেই শর্টকাট মারায়। আমি প্রথম লাইন বলছি লুপ হাইফেন বন্ধনীতে বলা হয়েছে না থামতে, তার মানে লুপ হাইফেন এবং বন্ধনীতে থামার প্রয়োজন নাই। অনেকে শিখা লুহাপ, থামার প্রয়োজন নেই। এন্ড পরীক্ষা হলে লতে কি, হতে কি, বতে কি, কতক্ষণে মনে করবেন? জীবনে মনে রাখতে পারবেন না। ওই যে কবিতা একটু 5 বার রিডিং করেন, ইনশাল্লাহ অবশ্যই মনে থাকবে। কি বলছি? লুপ হাইফেন বন্ধনীতে বলা হয়েছে না থামতে, দাড়ি প্রশ্নবোধক বিস্ময় কোলন ড্যাশ ড্যাশ 1 সেকেন্ড থামলেই বেশ, কমা ও উদ্ধরণ এক বলতে যতক্ষণ, একের দ্বিগুণে উন্নয়ন তাই পড়তে হয় সেমিকোলন। তারিখ লেখলে কোন জ্যোতি চিহ্ন ব্যবহার করা হয়? সহজ বিষয়, এটা পারি সবাই আশা করি। কমা নাকি? কমা অপেক্ষায় বেশি বিরতির প্রয়োজন হলে কোন চিহ্ন ব্যবহার করা হয়? ওই যে দেখেন কবিতায় বলছি, কমা ও উদ্ধরণ এক বলতে যতক্ষণ,
একের দ্বিগুণে উন্নয়ন, তাই পড়তে হয় সেমিকোলন। তার মানে এক বলার দ্বিগুণ সময় কোথায়? সেমিকোলনে থামতে হয়। তার মানে উত্তর কোনটা? উত্তর সেমিকোলন। উত্তর সেমিকোলন। এটাই তো কবিতায় বলছি। দেখেন কবিতা বলে এটাও পারবেন উত্তর। তারপরেও স্টুডেন্ট বলে কি ব্যাকরণ নাকি কঠিন? নিবন্ধন পরীক্ষায় ব্যাকরণের মতো সহজ কোনো বিষয়ই নাই, খুবই সহজ। যারা পড়ছেন, ক্লাস করছেন আমাদের ইনশাল্লাহ অনলাইনে অফলাইনে, যারা মনোযোগী ছিলেন একটু রিভিশন দেন, দেখেন এখনো সময় আছে, সময় কিন্তু শেষ হয় নাই। ইনশাল্লাহ পারবেন, কোনো সমস্যা হইব না। আর যদি সমস্যা হয় আসি ইনশাল্লাহ যোগাযোগ করবেন, একটু বোঝার যেটা আছে বুঝাই দিব। প্রয়োজন বুঝে যারা কোচিংয়ের আশেপাশে যারা আছেন, আমাদের আগের বেসিক স্টুডেন্ট ছিলেন, প্রয়োজন বুঝে কোচিংয়ে আসবেন, আমি ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে সময় দিব যদি সমস্যায় পড়েন। কমা উদ্ধরণ এক বলতে যতক্ষণ, একের দ্বিগুণে উন্নয়ন, তাই পড়তে হয় সেমিকোলন। ওকে, উত্তর সেমিকোলন। বাক্যে কোন জড়ি চিহ্ন থাকলে থামার প্রয়োজন নেই? বারবার বলতেছিলাম কবিতায় যে লুপ হাইফেন বন্ধনীতে বলা হয়েছে না থামতে। লুপ হাইফেন বন্ধনীতে বলা হয়েছে কি? না থামতে। তার মানে লুপ এবং হাইফেন এবং বন্ধনীতে কিনা থামার প্রয়োজন নেই, নাকি লুপ হাইফেন বন্ধনীতে বলা হয়েছে না থামতে। চলো সাহেব 25-এ 20 পাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ অবশ্যই। ঠিক আছে, ওই যে লুপ হাইফেন বন্ধনীতে বলা হয়েছে না থামতে, তার মানে উত্তর কোনটা? ওই যে হাইফেন। কত সহজ পড়া। এরপরে কি কয়? বলা মানে ব্যাকরণ কঠিন। নিচের কোনটিতে বিরাম চিহ্নের যথাযথ ব্যবহার হয়নি? কোনটা বলেন তো? ব্যবহার হয় নাই যথাযথ, উত্তর কোনটা বলেন? গ গ নাকি? হ্যাঁ ধন্যবাদ, পারছি আমরা। কারণ কি জন্য? দেখেন এটার পরে কি হবে, একটা কমা ব্যবহার করা ছিল, এখানে কমাটা আসে নাই। এখন যাচ্ছে আমরা কারক ও বিভক্তি। পাপে বিরত হও অন্যতম একটা অধ্যায়, কারক ও বিভক্তি। এই অধ্যায় থেকে সব সময় প্রশ্ন থাকে, শুধু নিবন্ধন না, প্রত্যেকটা পরীক্ষায় প্রিলি এবং রিটেন দুইটা ধাপের জন্য ইম্পর্টেন্ট একটা অধ্যায় কারক ও বিভক্তি। পাপে বিরত হও, বিরত হওয়া বোঝাচ্ছে, তার মানে অপাদান কারক নাকি? কোন কারক? অপাদান। আমরা একটা বলছিলাম বিচ্যুত আলাদা ভয়, এর সময় অপাদান হয়। বিচ্যুত আলাদা ভয়, এ সবই অপাদান হয়। কত সহজ পড়া, কত ডায়লগ, কত কিছু শিখাই আপনাকে। তারপরে যদি না পারেন ভাই কষ্ট লাগবো, কষ্ট লাগবো। ইনশাল্লাহ সবাই পারবো আমরা। কি বলছি? বিচ্যুত আলাদা ভয়, এর সবাই কি হয়? অপাদান হয়। পাপ থেকে বিচ্যুত হতে বলছেন, বিরত, আলাদা হইতে বলতেছে, তার মানে অপাদান কারক। কত সহজ পড়া, অপাদান কারক নাকি? ফুলে ফুলে ঘর ভরেছে। চিন্তা করেন না ভাই, এই উদাহরণটা পড়লে আবার অনেকে ইমোশনাল হয়ে যায়। ফুলে ফুলে ঘর ভরেছে, ফুলে ফুলে ঘর কখন ভরে? বাসর ঘর। চিন্তা করেন না, কিছুদিন পরে হইব ইনশাল্লাহ, সবার বয়স হয়েছে। তো যাক, ফুলে ফুলে ঘর ভরেছে, কিসের দ্বারা ঘর ভরেছে? ফুলের ফুলের দ্বারা। যদি কিসের দ্বারা, কিসের মাধ্যমে, কিসের সাহায্যে প্রশ্ন করা হয়, সেটা কোন কারক হয়? করণ কারক হয়। করণে বলছিলাম যন্ত্র, সহায়ক বা উপায়। কিসের সহায়তায় ঘর ভরছে? ফুলের সহায়তায়। বউ আসবে ঠিক সময়ে বা জামাই আসবো নাকি? ফুলে ফুলে ঘর ভরেছে, কিসের দ্বারা ঘর ভরেছে? ফুলে ফুলের দ্বারা। ফুল কি বোঝাচ্ছে? সহায়ক বোঝাচ্ছে, এই কারণে কোন কারক? করণ কারক। আমার মাথায় রাখবো কি? যন্ত্র, সহায়ক, উপায় বোঝাই কিনা। দেখে কিসের দ্বারা, কিসের মাধ্যমে, কিসের সাহায্যে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কোন কারক? করণ কারক। রেলগাড়ি স্টেশন ছেড়েছে, এই যে কিছুক্ষণ আগে বোঝাইছি। দেখেন আপনি যদি ছোট্ট ছোট ডায়লগগুলো মনে রাখতে পারেন, রাষ্ট্রদেবের ডায়লগগুলা, ইনশাল্লাহ দেখবেন কারক পানি, পানি, পানি। এই পানি কিন্তু আবার হিন্দি শব্দ। পানি কি শব্দ? হিন্দি শব্দ। যদি না মনে থাকে একটা গান দেখেন, পানি পানি গান আছে সানিয়া পার, পানি হিন্দি শব্দ। তো যাই হোক, গাড়ি স্টেশন ছেড়েছে, গাড়ি কি স্টেশন আছে নাকি বিচ্ছিন্ন হয়েছে? চলে গেছে, গাড়ি চলে গেছে, নাই নাকি? তার মানে কি কোন কারক? অপাদান কারক। দেখেন একটা বলে আরেকটা এমনি পারা যায়। কত সহজ পড়া, এর থেকে সহজ কিছু আছে? কত কঠিন পড়া অন্যান্যগুলো, বাংলার থেকে সহজ কোনো বিষয়ই নেই। আর
গাড়ির স্টেশন ছাড়লো, এটা অবদান কারক নাকি? বোঝা যাচ্ছে। পড়াই আমার মন বসে না, এই উদাহরণটা অনেকবার আসছে, এই উদাহরণটা অনেকবার আসছে, অনেকে পেস লাগায়। আগে একটা ডায়লগ লেখেন, দেখেন মনে আছে কিনা দেখেন তো। অধিকরণ কারকের ডায়লগটা কি ছিল? যে স্থান কাল পাত্র অধিকরণ মাত্র, স্থান কাল পাত্র অধিকরণ মাত্র। যদি বাক্য দ্বারা কি বোঝায়? স্থান কাল পাত্র বোঝায়, সেটা কোন কারক হয়? অধিকরণ কারক। পাত্র মানে কি বিয়ের বর? পাত্র মানে কিন্তু বিয়ের বর না, পাত্র মানে কি বিষয়। বলছি স্থানকাল পাত্র অধিকরণ মাত্র, নাকি যদি বাক্য দ্বারা স্থানকাল পাত্র বোঝায় সেটা কোন কারক? অধিকরণ কারক। পড়াই আমার মন বসে না, কোন বিষয়ে মন বসে না? খাওয়া দাওয়ায়, ঘোরাফেরায়, মোবাইল চালানো, টাঙ্কি মারাই, ইউটিউব চালানো, নাকি পড়াই? স্যার সবগুলাতেই বসে, শুধু এক জায়গায় বসে না। কোন জায়গায়? ওই যে পড়াই। পড়া একটা বিষয় বোঝাচ্ছে, এই কারণে কোন কারক? অধিকরণ কারক। এটাই তো বলছি, স্থানকাল পাত্র অধিকরণ মাত্র। পাত্র মানে বিষয়। ধর্মে মতি হোক, কোন বিষয়ে মতি হোক? ধর্মে। ধর্ম একটা বিষয় বোঝাচ্ছে, কোন কারক? অধিকরণ কারক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। কত সহজ পড়া। হে যে কারকের 3টা ডায়লগ, 4টা ডায়লগ, করণ কারক শেষ, অবদান শেষ, অধিকরণ শেষ। যারা পড়ছেন আগে মোটামুটি একটু দেখেন, রিভিশন কত সুন্দর রিভিশন হয়ে গেছে। এরপরও কি করে না, স্টুডেন্টরা ভিডিও শেয়ার করে রেখে দেয় না, নিজের হলে শেয়ার করে রেখে দেন। তো পরবর্তী যখন ভুলে যাবেন, কালকেই তো ভুলে যেতে পারেন, তখন কি করবেন? আবার দেখবেন, তারা তো খুঁজে পাইবেন না। ঠিক আছে, গরুতে দুধ দেয় নাকি? গরুতে দুধ দেয় কোন কারক? কোথায় কখন দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক হয়? ভাই প্রশ্ন কোথায় কখন, ওই যে দেখেন আমি বললাম পরে আমার মন বসে না। কোথায় মন বসে না? পড়া কোনো স্থান? ঠিক আছে, কোথায় কখন দিয়ে প্রশ্ন করলে হয়। তারপরেও কি ওই ডায়লগটা মাথায় রাখবেন, ইনশাল্লাহ পেস লাগবে না। আর ডায়লগটা মাথায় রাখবেন, ডায়লগ ডায়লগ। গরুতে দুধ দেয় কোন কারক? গরু থেকে দুধ দেয় নাকি? গরু থেকে কি দুধ বিচ্যুত হয়ে যাচ্ছে, এ কারণে কি অবদান কারক। শুক্রবার স্কুল বন্ধ, অ্যান্ড শুক্রবার স্কুল বন্ধ, যদি শুক্রবার নিচে আন্ডারলাইন করা থাকে তখন সেটা অধিকরণ। আর যদি শুক্রবার স্কুল বন্ধ, কি বন্ধ? স্কুল, কর্মকারক। যদি আন্ডারলাইন করা নাও থাকে, শুক্রবার স্কুল বন্ধ কর্মকারক হবে। সাইদ সাহেব শুক্রবার স্কুল বন্ধ কর্মকারক, স্কুল থাকলে। জল পরে পাতা নড়ে তোমার কথা মনে পড়ে নাকি? মনে করলে সমস্যা, পরীক্ষার আগে মনে করা যাবে না, পরীক্ষার আগে মনে করেন না। জল পরে পাতা নড়ে। এখন জল বস্তুবাচক শব্দ, কর্ম কর্তৃবাচ্যের কর্তা, আমাদের চেনার উপায় আছে। দেখেন বলছিলাম বাক্যে শুরু যদি বস্তুবাচক শব্দ থাকে এবং বাক্যে সরাসরি কোনো কর্তা না থাকে, তো সেটা কোন কারক হয়? কর্তৃকারক হয়। তার মানে কর্তৃকারক। জল কি? জল বস্তুবাচক শব্দ, কর্তা নাই, কর্মকর্তার কাজ করতেছে। ওই যে বাঁশি বাজে ওই মধুর লগনে, বাঁশি বস্তুবাচক শব্দ, কর্তৃকারক। ঘোড়াকে চাবুক মারো, চাবুক করণ কারক। ঘোড়াকে চাবুক মারো, করণ কারক। আবেদিন হুসেন চাবুকের দ্বারা মারছে, ঠাস 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 করে মারতেছে। আবার দে 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 খাতা দে, এটা না কিন্তু, আবার মারতেছে চাবুকের দ্বারা ঠাস 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 করে। বলছি আমি কিন্তু দে দে বলি নাই, কিন্তু কিসের দ্বারা মারতেছে? চাবুকের দ্বারা মারতেছে। চাবুক সহায়ক বোঝাচ্ছে, চাবুকের দ্বারা। কিসের দ্বারা? চাবুক মারো, চাবুকের সহায়তা ঠাস ঠাস করে মারতেছে, করণ কারক। সন্ধি বিচ্ছেদ, সতীশ, সতীযুগ কি? ইস। সতীযুগ কি? ইস। উত্তর কি? ঘ। আমরা বলছিলাম যদি স্বদেশের মাঝে যদি কি থাকে, দীর্ঘই থাকে, বিচ্ছেদ করার সময় কি হয়? রস্যই যোগ রস্যই অথবা দীর্ঘই হয়। বেশিরভাগ সময় রস্যই হয়, রস্যই অথবা দীর্ঘই। আমরা বলছিলাম যদি শব্দের শেষে ইস বা ইচ্ছা উচ্চারিত হয়, ইস বা ইচ্ছা যদি উচ্চারিত হয় শব্দ শেষে, ইস বা কি? ইচ্ছা। দেখেন 8 নম্বর নিয়মের নিচে একটা নোট লেখা আছে বইয়ের মধ্যে, এটাও ইস বা ইচ্ছা যদি উচ্চারিত হয় তখন সেটা দীর্ঘই হয়, আর বাকি সকল ক্ষেত্রে কি? রস্যই হয়। এই জন্য সতী বানান, ইস বানান কি? দীর্ঘই। সতী বানান দীর্ঘই কেন? একটা নোট লেখে রাখেন সবাই, যারা অফলাইনে অনলাইন ক্লাস করেছেন। শুধু এখানে যে বিশেষণবাচক ও স্ত্রীবাচক শব্দে দীর্ঘইকার হয়, বিশেষণবাচক ও স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে কি হয়? দীর্ঘইকার হয়। এই সতী একটা স্ত্রীবাচক শব্দ বা বিশেষণবাচক শব্দ, যার কারণে বানানের ক্ষেত্রে কি? দীর্ঘইকার।
ওকে, আশা করি বুঝতে পারছি। স্বর ঋতু, আমাদের সন্ধির একটা নিয়ম আছে যে বর্গের তৃতীয় বর্ণ, ব্যঞ্জন সন্ধির 1 নম্বর নিয়ম, বর্গের কি তৃতীয় বর্ণ সমান সমান কি প্রথম বর্ণ হয়। বর্গের তৃতীয় বর্ণ সমান প্রথম বর্ণ। এখানে দেখেন ডয়সনরও আছে। আমরা বলছিলাম ক্লাসের মধ্যে বিস্তারিত মধ্যে ডয়সনর এবং একই হিসাব করার জন্য। তার মানে ট ঠ ড 3 নাম্বার আছে। 3 নাম্বার থাকলে কয় নাম্বার হয়? 1 নাম্বার হয়। এই জন্য শর্ট, এই জন্য শর্ট যোগ কি ঋতু। এই হসন্ত নিয়ে অনেকে প্যাচ লাগায়। এই কোন জায়গায় হসন্ত কি, এই যে শর্ট, কোন জায়গায় হসন্ত হয় কোন জায়গায় হসন্ত হয় না, এটা নিয়ে অনেকে প্যাচ লাগায়। এই হসন্ত ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, হসন্ত ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো ব্যঞ্জন সন্ধি বিশ্লেষণ করার সময় প্রথম অংশের শেষে কোনো কার ব্যবহার না হলে অবশ্যই হসন্ত ব্যবহার করতে হয়। ব্যঞ্জন সন্ধি বিশ্লেষণ করার সময় প্রথম অংশের শেষে কোনো কার ব্যবহার না করলে কি হয়? অবশ্যই কি হসন্ত ব্যবহার করতে হয়। ওকে, ওই দুর্লোক দ্বীপযুগ কি লোক, এটা যে নিপাতন সিদ্ধ ব্যঞ্জনের মধ্যে আছে আমাদের, যে কি ওই যে পতঞ্জলি ও মনীষা আশ্চর্য হয়ে পরস্পর দিকে তাকায়, তারা সেই তস্করকে চিনে ফেরে। গত বৃহস্পতিবার ষোড়শ অথবা একাদশ জন মিলে দুর্লোকের গুষ্পদ ও বনস্পতি ধ্বংস করেছে, যার প্রাশ্চিত্য করতে পাশ্চাত্যের বিশ্বমিত্ররা কোথায় মিলিত হয়? বাগেশ্বরীতে মিলিত হয়। ওকে, এটা পড়ছি আমরা। দুর্যোগ, দেখেন এটার বিচ্ছেদ কি আমার? দুর্যোগ। বলতো দুর্যোগের সন্ধি বিচ্ছেদ কি? দুর্যোগ। দুর্যোগ আমাদের বিসর্গ সন্ধির জন্য আমরা নিয়ম পড়ছিলাম 3টা। বিসর্গ সন্ধি আমাদের 3টা নিয়ম আছে, রজাত, সজাত আর কাছে কি অজাত বা কুজাত। রজাত, এই 3টা লাইনে বিসর্গ সন্ধি শেষ হয়ে যায়। রজাত, সজাত আর একটা কি অজাত বা কুজাত। র বা রেফের পরিবর্তে বিসর্গ হয়। 3টা স আছে, তালবস্য, মধ্যাহ্নস্ব, দন্তস্ব, 3টা স্বর পরিবর্তে বিসর্গ হয়। আর কাছে অজাত বা কুজাত, ঔকারের পরিবর্তে বিসর্গ হয়। তার মানে কি উত্তর কি? ওই যে দু বিসর্গ যুগ যোগ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। লবণ, এই সন্ধি বিচ্ছেদ কি? আমাদের একটা নিয়ম আছে এরকম, যদি শব্দের শুরুতে অব উচ্চারণ হয়, কি উচ্চারণ হয়? অব। এই অব সমান সমান কি হয়? অকার হয়। অব সমান সমান কি? অকার। দেখেন লবণ, অব উচ্চারণ হচ্ছে না, তার মানে বিচ্ছেদ কি আমার? লু। লু যুগ কি? অন। ওকে, অব সমান অকার হয়। মুখস্থ না করে একটু বুঝে পড়বেন, তাহলে ইজিলি পারবেন। এইটা আসলে পারবেন। কিছুদিন আগে জেনারেলের একটা পরীক্ষায় প্রশ্ন আসছিল, দ্রবণের সন্ধি বিচ্ছেদ কি? দ্রবণ, পোলাপানে কয় হাই হাই এটা কঠিন, আমি পারি না, আনকমন, কমন পড়ে নাই, কত কথাই বলে। এখন লবণ পারলে দ্রবণ পারবেন না কেন? একই তো কথা। দ্রবণ পারলে কি লবণ পারলে কি দ্রবণ পারবেন? একই কথা না? দেখুন দ্রবণ অব উচ্চারণ হচ্ছে, তার মানে বিচ্ছেদ কি? দ্রু। দ্রু যুগ কি? অন। দেখেন আপনি কি ওই এগুলো সমাধান মুখস্থ না করে একটু বুঝে পড়েন, এর বাইরে থেকে আসলে ইনশাল্লাহ ইজিলি পারবেন। ক্লাস করবেন রেগুলার, ইনশাল্লাহ ইজিলি এমনিই পারবেন। কত সহজ পড়া। চলে আসেন তাড়াতাড়ি ক্লাসে, নাকি? ঠিক আছে, তাহলে আমাদের আজকের সমাধান এতটুকুই আছে। যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন। আমাদের এই যে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফোন নাম্বারও আছে, সবই দেওয়া আছে। আমাদের অনলাইন পরিচালক সাজিদ স্যার আছে, খুবই আন্তরিক। আপনার যা প্রয়োজন তার সাথে যোগাযোগ করবেন, এই নাম্বারে পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এতটুকুই থাকলো। সবার জন্য শুভকামনা। ভালো করে কি করবেন? পরীক্ষা দিবেন। মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবেন। মাথা গরম করা যাবে না। মাথা গরম করলে সমস্যা। অনেকে তাড়াতাড়ি উত্তর করতে যায়, এই কথা আপনি যে তাড়াতাড়ি কথা বলেন। ভাই আমি তো সমাধান করতেছি, যেহেতু সলভ ক্লাস, এই জন্য তাড়াতাড়ি একটু বলতেই হবে। ক্লাস অনেক ভালো লাগলো, ধন্যবাদ স্যার। কি জানি নীলিম, কি জানি নাম লেখছেন, এত না কঠিন নাম, নীলিমার নীলাদ্রি রং ধনু। তো যাই হোক, অনেক কঠিন নাম লিখছেন, বানান টানান ঠিক আছে, ভুল হয় নাই, ভুল হলে জরিমানা করতাম আবার। ওকে, তাহলে আজকে এতটুকু থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো প্রয়োজনে স্যারের সাথে যোগাযোগ করবেন, উনি আমার সাথে যোগাযোগ করবে। বা ভর্তি যদি ছবি তো আছে, যারা আমাদের রেগুলার স্টুডেন্ট, যদি কোনো সমস্যায় পড়েন নিবন্ধন পরীক্ষার আগে অফিসে চলে আসবেন।
এখানে তাকওয়া প্লেসে। আমি এখানে সপ্তাহে 4 দিন থাকি। ব্যাকরণ সম্পর্কিত কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সমাধান করবো আর কি। অনেকদিন পরে আপনার কথাই শুনলাম স্যার, ধন্যবাদ। সাইদুল ইসলাম সাহেব, পিডিএফ স্যার, কোনটার কিসের পিডিএফ দিব? পিডিএফ কিসের আবার, কোনটার? ঠিক আছে, তাহলে এতটুকু ভালো লাগলো। আচ্ছা, ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।